বলছি দাদা, আজকে পঞ্চম দফা লোকসভা নির্বাচন মানে কতটা শান্তিপূর্ণ হলো আজকে এখানে? আজকে আমাদের এখানে যা কেন্দ্রীয় বাহিনী যেভাবে সাহায্য করেছে ভোট দিতে মানুষকে, খুব ভালোভাবেই ভোট হচ্ছে এখানে এবং সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে আমাদের এই বুথে, মানে 28 নম্বর বুথে। কোন দল জিতবে বলে মোটামুটি আশা করছেন? জনগণের রায় বামপন্থী কংগ্রেসের যে প্রার্থী দীপশিতা ধর, সেই জিতবে। কত মার্জিনে জিতবেন বলে মোটামুটি আশা? মার্জিন বলতে পারবো না, তবে ব্যাপক ভোটে মানুষের সাড়া যা যেভাবে পাওয়া গিয়েছে এবং শিক্ষিত ছেলে মেয়ে যারা, তাদের যে দুর্দশা, তাদের হয়ে লড়াই করবে বলে দীপশিতাকে তারা বেছে নিয়েছে। শুধু তাই নয়, শ্রমিক এবং এখানে গরিব খেটে খাওয়া মানুষ, তারাও দীপশিতাকে বেছে নিয়েছে যে একমাত্র এই বামপন্থী কংগ্রেসের জোটের যে প্রার্থী দীপশিতা ধরই ব্যাপক ভোটে জয়যুক্ত হবে। আচ্ছা, মানে কি সুবিধার জন্য আপনি আশা করছেন যে দীপশিতা ধর এলে ভালো হয়? মানে কি এখনো বাকি আছে কাজ? হ্যাঁ, শুনুন, প্রথম হচ্ছে আমাদের যে এমপি ছিলেন 15 বছর, তিনি শ্রীরামপুরের জন্য তো কিছুই করেননি, পশ্চিমবাংলার জন্য কিছু করেননি। যত দুর্নীতি হয়েছে তাকে চাপা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্টে উনি মামলা করেছেন দুর্নীতির পক্ষে। আর দীপশিতা ধর যিনি দাঁড়িয়েছে, তিনি একজন ছাত্র নেত্রী। ভারতবর্ষের সর্ববৃহৎ যে বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় দিল্লিতে, তিনি সেখানকার এসএফআই নেত্রী এবং তিনি লড়াই করেছে এবং কৃষকদের জন্য যে লড়াই হয়েছিল সেই লড়াইতে তিনি প্রথম সারির নেতৃত্ব দিয়েছেন। এই জন্যই বলবো, এবং দীপশিতা যেটা গিয়ে বলবে যে শিক্ষা চাই, শিক্ষার সঙ্গে সঙ্গে শিক্ষান্তে চাকরি, এই চাকরির জন্য তার প্রথম লড়াই। গরিব মানুষ খেটে খাওয়ার জন্য, কলকারখানা নতুনভাবে করার জন্য লড়াই, এই লড়াইতে দীপশিতা প্রথম, যার জন্যই ছোট থেকে বাচ্চা থেকে বড় বয়স্ক সবাই গ্রহণ করেছে দীপশিতাকে। এতে দীপশিতা তার লেখাপড়া এবং তার যে জ্ঞান, সেই জ্ঞান পার্লামেন্টে কাজে লাগবে। এবং আজকে যে দুরবস্থা পশ্চিমবাংলা ভারতবর্ষে, দুটো একই, চুরি দুর্নীতিতে ফেসে গেছে, তার থেকে উত্তরণ ঘটাতে এই নতুন প্রজন্মের দীপশিতাকেই সকলে ভোট দেবে। একটা জিনিস বারংবার শোনা যায় যে 34 বছর বাম শাসনে প্রচুর মানে সাধারণ মানুষের উপর প্রচুর অত্যাচার হয়েছে, সাধারণ মানুষকে নাজেহাল করে ছেড়েছে, কি বলবেন? পশ্চিমবাংলায় 34 বছরে শান্তিভাবে মানুষে ভোট দিয়েছিল। পশ্চিমবাংলার 34 বছরে 3 স্তর পঞ্চায়েত, তারপরে হচ্ছে পৌরসভা এবং যেটা হচ্ছে বিধানসভা ভোট শান্তিপূর্ণভাবে হতো। তাতে দেখা গেছে যে বিরোধী দল তারাও শাসন করেছে আর সরকার পক্ষও শাসন করেছে। গ্রাম অঞ্চলের মানুষ থেকে আরম্ভ করে খেটে খাওয়া মানুষ সবাই সব সুষ্ঠুভাবে চাকরি তখন বন্টন হতো। যে চাকরি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি করেছে বামফ্রন্টের আমলে, সেই দুর্নীতি ছিল না। মানুষ যে পার্টি করুক, ছাত্রছাত্রীরা শিক্ষান্তে চাকরি পেত। কলকারখানা নতুনভাবে হয়েছিল, সিঙ্গুর থেকে কারখানা আমাদের যেটা নিয়ে এসেছিলো 34 বছরে, সেটাকে মমতা ব্যানার্জি সঙ্গে বিজেপি এবং অন্যান্য দল তারা মিলে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। শিল্পটাকে পশ্চিমবাংলায় শেষ করেছে তৃণমূল, মমতা ব্যানার্জি। আচ্ছা, তখনকার দিনে শোনা যেত যে চিরকুটের মাধ্যমে চাকরি হতো, কি বলবেন? না, ওসব বাজে কথা। চিরকুটে কখনোই চাকরি হয়নি। পিএসসি, এসএসসি এইগুলো সব ছিল, তার মাধ্যমে সমস্ত পরীক্ষা দিয়ে রেজাল্ট যার সুষ্ঠুভাবেই তারা চাকরি পেয়েছে। ওই যে আগেই বললাম যে সমস্ত ধরনের যারা যে রাজনৈতিক মতবাদেই থাকুক, তারা কিন্তু সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছে। কোথাও চিরকুটে চাকরি হয়নি। চিরকুটে চাকরি হলে তো দুর্নীতি হতো, চুরি হতো। বামফ্রন্টের আমলে একটা কোনো কর্মী থেকে আরম্ভ করে কোনো নেতা কাউকে চাকরি দেওয়ার জন্য কোনো পয়সা পায়নি। আজকের দিনে যেটা দাঁড়িয়েছে, কোটি কোটি টাকা মন্ত্রীর ঘরে পাওয়া যাচ্ছে, কোটি কোটি টাকা চাল চুরি হয়েছে, রেশনের চুরি হয়েছে, তেরপল চুরি হয়েছে। এসব চোররা এখানে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধেই জনগণ এবারে রায় দেবে। বাঁকড়ায় শোনা যাচ্ছে বাম প্রার্থীকে বার করে দেওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, বাম প্রার্থীকে তো বাঁকড়ায়, আমি তো এখানে নেই, আমি মাহেশের শ্রীরামপুরে আছি, আমি এখনও কোনো খবর পাইনি, যেহেতু নির্বাচন এখানে। এবং এটা করবে, কারণ আজকের যে লোকসভা প্রার্থী, তিনি গতবারেও বহু বুথে মানুষকে ভোট দিতে দেয়নি এবং বুথ দখল করে ভোট দিয়েছিল। এবারে সেইটা পাচ্ছে না, যার জন্য ওখানে বুথ দখল করতে গিয়ে হয়তো আমাদের প্রার্থীকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে বা বের করে দিয়েছে, আমাদের এজেন্টকে মারধর করেছে জাল ভোট করার জন্য, এই অপকর্ম করার জন্য সেইগুলো করেছে।
দাদা, এই যে এখনকার যে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস, তাকে কিভাবে দেখছেন, মানে কি মনে করছেন? দেখুন, বিজেপি তো খুব একটা ভালো কাজ করেনি ভারতবর্ষে। বিজেপি তৃণমূল একই এপিটোপি। বিজেপি কখনোই ভালো কাজ করেনি। দেখুন, গ্যাসের দাম বাড়িয়েছে, কেরোসিন তেলের দাম বাড়িয়েছে, গরিব মানুষের পেটে আগে লাথি মেরেছে। চাকরি নেই, 2 কোটি চাকরি দেবে বলেছিল, সেই চাকরি নেই। এই যে আমাদের যিনি দাঁড়িয়েছে কবির শঙ্কর বোস, তিনি গতবারে আমাদের এমএলএ সিটে কুশাল এখানে দাঁড়িয়েছিলেন, তারপর থেকে তার তো দেখাই নেই। আর বিজেপিতে ভোট চাওয়ার অধিকারই নেই, কারণ সবথেকে বড় দুর্নীতি করেছে ইলেকশন বন্ডে। এবং পিএম কেয়ারের যে টাকাটা তারা নিয়েছে সেটা এখন বেরোবে। বামপন্থীরা কেস করে, সিপিএম একমাত্র দল যে ইলেকশন বন্ডের কোনো টাকা নেয়নি, কিন্তু এরা সকলে নিয়েছে। আজকে মমতা ব্যানার্জি 500 কোটি টাকা নিয়েছে আমাদের গোয়েন্দার থেকে, ফলে বিদ্যুতের বিল যে হারে বেড়েছে ভাবতেই পারা যায় না। আমাদের গরিব মানুষকে ঠকিয়ে সবার বাড়িতে বিল ইউনিট এত বাড়িয়ে দিয়েছে, তা সেখানে টাকা দিয়েছে। মোদি বিভিন্ন ওষুধ কোম্পানির থেকে টাকা নিয়েছে, সেই টাকা নেওয়ার ফলে সেই ওষুধগুলো মানুষের জীবনদায়ী ওষুধ এবং সাধারণ মানুষের যে ওষুধ খাওয়ার, সেই ওষুধের দাম তারা ঝড় করে বাড়িয়ে দিয়েছে। মোদি বিভিন্নভাবে সুযোগ সুবিধা করে দিয়েছে আম্বানি আদানিদের, তার বিরুদ্ধেই লড়াই। মোদির কোনো প্লাস পয়েন্ট নেই, এবং তার জন্য সেই আমাদের যেই দাঁড়াক বিজেপির কোনো প্লাস পয়েন্ট নেই। সে তারা বলতে পারছে না আমরা এই করবো ওই করবো, বা করেছে। তারা 3টে টার্মে প্রায় ছিল, তারা কোনো কিছুই করেনি জনগণের জন্য। আচ্ছা, ভবিষ্যতে কেন্দ্রে কোন সরকারকে চাইছেন? ভবিষ্যতে ইন্ডিয়া জোট আসবে, বামপন্থীদের সঙ্গে থেকে যে ইন্ডিয়া জোট হয়েছে সেই সেক্ষেত্রে তো তৃণমূলও ইন্ডিয়া জোটে আছে, সেটাকে কীভাবে দেখছেন? তৃণমূল তো নিজেকে ঠিক করে রাখতে পারছে না। তিনি প্রথমে বললেন আমরা ইন্ডিয়া জোটে আছি, তারপরে বললো না ইন্ডিয়া জোটে আমি নেই। কংগ্রেস 40টা ভোট এই সংসদ পাবে, ওখান থেকে বেরিয়ে চলে এলেন। তারপরে এখন আবার নতুন গান গাইতে আরম্ভ করেছেন। এখন ওনার কোনো স্থায়িত্ব নেই এবং ওনার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন। বিহারের যেমন নীতিশ কুমার হারিয়েছেন, আর উনি হারিয়েছেন, কারণ ওনার দলটা পুরো চোরে পরিণত হয়েছে। কোনো মানুষের কাছে ওনার বিশ্বাস নেই, টোটালটাই উনি চোরের দলে পরিণত হয়েছে। তো বিশ্বাস হারিয়েছেন। এখন উনি দেখছেন যে এইখান থেকে বাঁচার জন্য যে আজকে তার সিবিআই সিআইডি যা হচ্ছে তার থেকে বাঁচার জন্য এখন দেখছে মোদি প্রায় পরাজিত হয়ে যাচ্ছে, মোদি সরকার আর আসবে না। ইন্ডিয়া সরকার যেটা হবে, জোটের যে সরকার, সেই সরকারের পক্ষে মানুষের রায় যাচ্ছে। সে এখন চিন্তাভাবনা করছে এই দলে এখন ফেরার জন্য। আপনার নাম? আমার নাম সুভাষ সাহা।